এখন আমরা দেখতে পারতেছি যে আইএলটিএস রাইটিং মার্কিং ক্রাইটেরিয়া নিয়ে আমাদের কিছু আলোচনা সামনে আছে, স্ক্রিনের মধ্যে আছে। তো মার্কিং ক্রাইটেরিয়া কি এই জিনিসটা নিয়ে ডিটেলস আলোচনা আমরা স্পিকিং ক্লাসে করছিলাম, এবং স্পিকিং ক্লাসের রেকর্ড গুলাতে এটা নিয়ে আলোচনা আছে যে মার্কিং ক্রাইটেরিয়া কি, এটার গুরুত্ব কি, এবং ক্রাইটেরিয়া শব্দটা কোথা থেকে আসছে, এটার অর্থ কি। তাই এই আলোচনাটা আমি আবার করতেছি না। এটা স্পিকিং ক্লাসের আলোচনাটা যদি মনে থাকে তাহলে ভালো, যদি মনে না থাকে তাহলে কাইন্ডলি স্পিকিং ক্লাসের রেকর্ডটা আবার দেখে নিলে ভালো হয়। এই অংশে আমরা সরাসরি চলে যাচ্ছি যে আইএলটিএস এর মার্কিং স্পেসিফিক মার্কিং ক্রাইটেরিয়া গুলা কি কি এবং সেগুলাতে কি দেখা হয়। স্পিকিং অংশের মতো রাইটিং এও মার্কিং ক্রাইটেরিয়া 4টি, তবে হুবহু স্পিকিং এর মতো নয়। স্পিকিং এ আমরা দেখছিলাম 4টা আছে, রাইটিং এও 4টা আছে, তবে স্পিকিং এর 4টা এবং রাইটিং এর 4টা হুবহু সেম না। দুইটা মোটামুটি সেম, বাকি দুইটার মধ্যে পার্থক্য আছে। রাইট রাইটিং এর মার্কিং ক্রাইটেরিয়ার মধ্যে প্রথমটা হচ্ছে টাস্ক অ্যাচিভমেন্ট অথবা টাস্ক রেসপন্স। টাস্ক অ্যাচিভমেন্ট অথবা টাস্ক রেসপন্স মানে কি? প্রথমত এই জিনিসটা ক্লিয়ার করে ফেললে ভালো যে টাস্ক ওয়ানে দেখা হয় টাস্ক অ্যাচিভমেন্ট এবং টাস্ক টুতে দেখা হয় টাস্ক রেসপন্স। কেন? কারণ টাস্ক ওয়ান আমরা দেখছি একটু আগে, টাস্ক ওয়ানে প্রশ্নের ধরনটা থাকে রিপোর্ট রাইটিং, অর্থাৎ ইনফরমেশন দেওয়া থাকে, ইনফরমেশন গুলাকে আপনি সুন্দরভাবে সাজিয়ে লিখবেন। তো এই জায়গায় মূলত আপনাকে একটা কাজ দেওয়া হয়, স্পেসিফিক কাজ দেওয়া হয়, এবং ওই কাজটা আপনি অ্যাচিভ করতে পারছেন কিনা, ওই কাজটা আপনি ঠিকঠাক মতো সম্পন্ন করতে পারছেন কিনা, ওইটা দেখাই মূল উদ্দেশ্য। ওইখানে আপনি আসলে নিজ থেকে কিছু বলছেন কিনা না, নিজ থেকে কোনো যুক্তি দিচ্ছেন কিনা না, এটাতে কিছু কিছু আসে যায় না, বরং নিজ থেকে কিছু ইনপুট দিতে গেলে আরো প্রবলেম, মার্ক কমে যাবে। এই জন্য টাস্ক ওয়ানের ক্ষেত্রে তারা দেখে টাস্ক অ্যাচিভমেন্ট, আর টাস্ক টু এর ক্ষেত্রে টাস্ক রেসপন্স দেখে। কেন? কারণ টাস্ক টু তে আপনার ব্যক্তিগত ইনপুট ম্যাটার্স, এবং মূলত আপনি ব্যক্তিগত ইনপুট দিয়েই সাবজেক্টিভ আলোচনা করার মাধ্যমে টাস্ক টুটা সম্পন্ন করতে হবে। এই কারণে এই জায়গায় তারা বলছে টাস্ক রেসপন্স, অর্থাৎ এই কাজের রেসপন্স আপনি কিভাবে করছেন, কিরকম যুক্তি দেখাইছেন, কিরকম আলোচনা করছেন, এই জিনিসটা। প্রথম টাস্কে দেখবে আপনার টাস্ক অ্যাচিভমেন্ট কেমন, অর্থাৎ যে কাজ আপনাকে তারা দিয়েছে, যেই বিষয়ের উপর প্রতিবেদন আপনি লিখছেন, সেই লেখায় কি তারা যা চেয়েছে তা ফুটে উঠেছে? যদি উঠে তাহলে আপনার টাস্ক অ্যাচিভমেন্ট ভালো হয়েছে, না হলে না। অপরদিকে দ্বিতীয় টাস্কের ক্ষেত্রে তারা দেখবে আপনার টাস্ক রেসপন্স কেমন, অর্থাৎ আপনাকে একটা বিষয়ের উপর যৌক্তিক আলোচনা রাখতে বলা হয়েছে, আপনি কি সেই বিষয়ের উপর যথাযথ আলোচনা রাখতে পেরেছেন কিনা, সেটি তারা দেখতে চায়। যদি আপনি সুন্দরভাবে প্রশ্নের বিষয়ে আলোচনা ফুটিয়ে তুলতে পারেন তাহলে তো ভালো, না হলে আপনার টাস্ক রেসপন্সে কমতি থেকে যাবে। তো এই জিনিসটা বোঝা গুরুত্বপূর্ণ। শুধু এই মার্কিং ক্রাইটেরিয়া না, প্রত্যেকটা মার্কিং ক্রাইটেরিয়াই বোঝা গুরুত্বপূর্ণ। কারণ মার্কিং ক্রাইটেরিয়া বুঝলে আমরা বুঝতে পারবো যে এক্সামিনাররা যখন চেক করতেছে তখন তাদের মাথায় আসলে কি ঘুরতেছে, তারা আসলে কোন জিনিস খুঁজতেছে। এজন্য এই জিনিসটা বুঝে আমি যদি এই জিনিসটা মাথায় রেখে এই জিনিসটা কাজে লাগিয়ে এক্সামে আনসার করতে পারি, তাহলে সম্ভাবনা বেশি যে এক্সামিনারের কাছে আমার কাজটা পছন্দ হবে। সেকেন্ড ক্রাইটেরিয়ান, 2 নম্বরটা কি? কোহেরেন্স এন্ড কোহিশন। 2 নম্বরটা হচ্ছে কোহেরেন্স এন্ড কোহিশন। কোহেরেন্স এবং কোহিশন এই মার্কিং ক্রাইটেরিয়ার সাথে স্পিকিং এর প্রথম মার্কিং ক্রাইটেরিয়ার মিল আছে। স্পিকিং এর প্রথম মার্কিং ক্রাইটেরিয়া ছিল ফ্লুয়েন্সি এন্ড কোহেরেন্স। ফ্লুয়েন্সি কথা বলার ক্ষেত্রে জড়তাহীনতাকে বোঝায়, একটা সুন্দর ফ্লো প্রবাহ থাকাকে বোঝায়। এখানে যেহেতু স্পিকিং করছেন না, এখানে যেহেতু আপনি রাইটিং করতেছেন, এই জন্য এখানে ফ্লুয়েন্সির বিষয়টা আসবে না। বাকি থাকলো কোহেরেন্স। কোহেরেন্স হলো প্রাসঙ্গিক আলোচনা হওয়া, আপনার আলোচনার মধ্যে একটা অংশের সাথে আরেকটার মিল থাকা। কোহিশনের অর্থ কাছাকাছি। তো এইখানে মূলত কি কি বিষয়ে তারা দেখবে, এই জিনিসটা নিয়ে আমরা আলোচনা করি। এই অংশে এসে দেখবে আপনি আপনার লেখাটিকে কিভাবে সাজিয়েছেন। যত সুন্দর ও প্রাঞ্জল ভাবে সাজাতে পারবেন তত ভালো নম্বর পাবেন।
তাহলে এখানের মধ্যে আপনার লেখাটা গুছানো কিনা এই বিষয়টা দেখবে তারা। তো আপনার লেখা গোছানো কিনা এটা দেখার মধ্যে আরো কিছু বিষয় আছে, যেমন তারা দেখবে যে আপনার লেখার মধ্যে প্যারাগ্রাফিং যথাযথ হয়েছে কিনা। এই জন্য আমরা ইনশাল্লাহ আমাদের রাইটিং ক্লাসগুলোতে প্যারাগ্রাফিং শিখব। প্যারাগ্রাফিং মানে কি? স্বাভাবিকভাবেই একটা লেখা, একটা এসে এক প্যারাগ্রাফে লেখা হয় না, একটা এসে কয়েকটা প্যারাগ্রাফে লেখা হয় এবং প্যারাগ্রাফগুলা ভাগ করা হয় বিষয়বস্তুর হিসেবে। তো প্যারাগ্রাফিং যদি ঠিক মতো না হয়, যে কোনো পাঠকের জন্যই লেখা, বুঝা, অনুধাবন করা কঠিন হয়ে যায়। এই জন্য তারা যাচাই করবে, তারা বুঝতে চাইবে যে আপনার প্যারাগ্রাফিং ঠিক আছে কিনা। আবার মনে করেন আপনি প্যারাগ্রাফিং না করে এক প্যারায় লিখে ফেললেন, তখন প্রবলেম হবে কি? তখনও লেখাটা পড়তে এবং বুঝতে কষ্ট হবে। এই জন্য এই জিনিসটা সম্পর্কে আইডিয়া রাখা খুবই গুরুত্বপূর্ণ। তাছাড়া আপনার লেখার ফ্লো ঠিক আছে কিনা এটাও যাচাই করবে। আপনি কি এক কথা থেকে আরেক কথায় লাফ দিয়ে চলে গেছেন নাকি সুন্দরভাবে ট্রানজিশন করেছেন, এটার উপর এই অংশের মার্কিং অনেকটাই নির্ভর করবে। এটা নিয়ে আমরা স্পিকিং এও আলোচনা করছিলাম। স্পিকিং এবং রাইটিং দুইটার ক্ষেত্রে এটা প্রযোজ্য, যে আপনার লেখা বা আপনার কথা, আপনার আলোচনার মধ্যে একটা সুন্দর প্রবাহ থাকা উচিত এবং একটা ধারাবাহিক প্রবাহ থাকা উচিত, লজিক্যাল অর্ডার থাকা উচিত। এই জিনিসটাই মূলত দেখবে আপনার লেখার মধ্যে আছে কিনা। থার্ড যে মার্কিং ক্রাইটেরিয়া সেটা হচ্ছে লেক্সিক্যাল রিসোর্স। লেক্সিক্যাল রিসোর্স আমরা স্পিকিং এও দেখছিলাম, এবং স্পিকিং এর লেক্সিক্যাল রিসোর্স এবং রাইটিং এর লেক্সিক্যাল রিসোর্স একই জিনিস। আমরা স্পিকিং এও জানছিলাম যে লেক্সিক্যাল রিসোর্সের লেক্সিক্যাল শব্দটা আসছে লেক্সিস থেকে, আর লেক্সিস শব্দের অর্থ হচ্ছে শব্দ। তো স্বাভাবিকভাবে লেক্সিক্যাল রিসোর্স দিয়ে বোঝাচ্ছে শব্দ ভান্ডার সংক্রান্ত দক্ষতা। এই পয়েন্টে এক্সামিনার দেখবে আপনার ভোকাবুলারি এর অবস্থা কেমন। আপনি কি বারবার একই শব্দ ব্যবহার করেন নাকি সিনোনিম ব্যবহার করেন। একই শব্দ যদি বারবার ব্যবহার করেন তাহলে স্বাভাবিকভাবে লেখাটা একঘেয়ে হয়ে যাবে এবং লেখার মধ্যে সৌন্দর্য কমে যাবে। পাশাপাশি এক্সামিনারও বুঝতে পারবে যে আপনার হয়তো শব্দ ভান্ডার তেমন ভালো না। তারা দেখবে আপনি কতটুকু সুন্দরভাবে বিভিন্ন শব্দ বাক্যে ব্যবহার করেন, আপনার শব্দের ব্যবহার কেমন অ্যাপ্রোপ্রিয়েট হয়। এবং শুধু জটিল জটিল বড় বড় সুন্দর সুন্দর শব্দ বা ভোকাবুলারি জানা থাকলেই হবে না, বরং সেগুলোর যথাযথ ব্যবহার সম্পর্কেও জ্ঞান থাকতে হবে। অনেকে অনেক কঠিন শব্দ জানেন, অনেক জটিল শব্দ জানেন, অনেক সফিস্টিকেটেড শব্দ জানেন, বাট ওইগুলার যথাযথ বা অ্যাপ্রোপ্রিয়েট ব্যবহার জানেন না, যার ফলে দেখা যায় অর্থগত দিক থেকে মোটামুটি ঠিক হলেও যথাযথ হওয়ার দিক থেকে খুব একটা মানানসই থাকে না। মার্কিং এর উপর এইটারও প্রভাব পড়বে। এই জন্য যে কোনো শব্দ ভোকাবুলারি শিখলে সাথে সাথে উদাহরণের মাধ্যমে ওইটার সঠিক ব্যবহারও শিখে ফেলা উচিত। আপনি কেমন ভালো প্রবাদ প্রবচন ব্যবহার করতে পারেন সেটাও তারা যাচাই করবে, এবং আপনি এসব ইডিওমেটিক ল্যাঙ্গুয়েজ বা ফ্রেজাল এক্সপ্রেশন কতটুকু ন্যাচারালি ব্যবহার করছেন সেটাও তারা বুঝতে চাইবে। তো এই জিনিসগুলাও তারা দেখবে, চেক করবে, এবং আপনি যত সুন্দরভাবে ওইগুলা ফুটিয়ে তুলতে পারবেন আপনার লেখার মধ্যে, আপনার মার্কও তত বাড়বে ইনশাল্লাহ। এবং লাস্ট হচ্ছে গ্রামাটিক্যাল রেঞ্জ এন্ড অ্যাকিউরেসি। এখানে এক্সামিনার চেক করবে যে আপনি আপনার আলোচনায় কত ধরনের বাক্যরীতি ব্যবহার করছেন। গ্রামাটিক্যাল রেঞ্জ, যদি আপনার রেঞ্জ স্বল্প থাকে তাহলে এক্সামিনার বুঝতে পারবে যে আপনি তেমন অ্যাডভান্স লেখা লিখতে পারবেন না। আবার যদি আপনার গ্রামাটিক্যাল রেঞ্জ ভালো থাকে তাহলে স্বাভাবিকভাবে এক্সামিনার আপনাকে বেশি মার্ক দেবে। আপনি যত ভিন্ন ভিন্ন সেন্টেন্স স্ট্রাকচার ব্যবহার করতে পারবেন আপনার মার্ক তত বাড়বে। শর্ত একটাই, যে স্ট্রাকচার ব্যবহার করছেন সেই ব্যবহারটি শুদ্ধ হতে হবে। এইখানে আসতেছে গ্রামাটিক্যাল একিউরেসির বিষয়টা, যে শুধু গ্রামাটিক্যাল রেঞ্জ ভালো হলেই হবে না, বরং রেঞ্জ বিভিন্ন ধরনের বাক্য রীতি বা সেন্টেন্স স্ট্রাকচার ব্যবহার করতেছেন ওইগুলোর মধ্যে আপনার গ্রামারের ব্যবহারটাও সঠিক থাকতে হবে। এবং গ্রামারের ব্যবহার সঠিক রাখার জন্য, সঠিক গ্রামার ব্যবহার শেখার জন্য আমরা অলরেডি আলোচনা করছিলাম যে এসেনশিয়াল গ্রামার ইন নিউজ বাই রেমন মার্ফি, এই বইটা আমরা প্র্যাকটিস করতে পারি। এই বইটা প্র্যাকটিস করলে দেখা যাবে প্র্যাকটিসের মাধ্যমে আমাদের গ্রামার মোটামুটি ঠিক হয়ে যাচ্ছে। একই সাথে আমরা রাইটিং যখন করব তখন
বিশেষ করে টাইপিং করে যদি আমি রাইটিং করি, তখন আমি আমার লেখাটা গ্রামারলি বা চ্যাট জিপিটি দিয়ে চেক করে নেব। এর মাধ্যমে দেখা যাবে যে আমি আমার ভুলগুলা সংশোধন করতে পারতেছি এবং ভুল থেকে শিক্ষা নিতে পারতেছি।